টেলিকম খাতে ইচ্ছে মতো বিনিয়োগ করতে পারবে বিদেশি কোম্পানি, সংশোধন হচ্ছে আইন, অসম প্রতিযোগিতার শঙ্কা স্থানীয় উদ্যোক্তাদের। উত্তরে শুরু হয়েছে আউশ ধান মাড়াই কার্যক্রম, খরার কারণে বেড়েছে উৎপাদন খরচ, লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ। আফগানিস্তানের অর্থনীতিতে বিশৃঙ্খলা, ব্যাংকে টাকা তোলার হিড়িক, নগদ অর্থের সংকটে বিপাকে ব্যাংকাররা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। টেলিকম খাতে বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগে নির্ধারিত সীমা থাকছে না, সম্পূর্ণ মালিকানা নিয়ে এই দেশে ব্যবসা করতে পারবে সংশ্লিষ্টরা। সেজন্য আইন সংশোধন করতে যাচ্ছে বিটিআরসি। যদিও নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে শঙ্কিত স্থানীয় উদ্যোক্তারা, বলছেন এটি কার্যকর হলে টেলিকম খাতে অসম প্রতিযোগিতা তৈরি হবে। মাসুদুজ্জামান রবিনের রিপোর্ট। প্রায় 2 দশক আগে মোবাইল ফোন সার্ভিসে বিনিয়োগ করার মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ খাতে বড় আকারের বিদেশি বিনিয়োগের যাত্রা শুরু। এরপর প্রযুক্তি যত এগিয়েছে তার সাথে পাল্লা দিয়ে সেবার পরিধিও বেড়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য বলছে 3000-এর বেশি লাইসেন্সধারী দেশি উদ্যোক্তার বিনিয়োগ আছে টেলিযোগাযোগ খাতে। এমন পরিস্থিতিতে এ খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করার উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। আগে কোনো বিদেশি প্রতিষ্ঠান সর্বোচ্চ 60 থেকে 70% বিনিয়োগ করার সুযোগ পেলেও এবার তাতে পরিবর্তন আসছে। যে কোনো বিদেশি কোম্পানি 100% বিনিয়োগের মাধ্যমে সম্পূর্ণ মালিকানা নিয়ে এদেশে ব্যবসা পরিচালনা করতে পারবে। যেহেতু টেকনোলজি এত বেশি পরিবর্তন হচ্ছে, এখানে ইনভেস্টমেন্টও হয় অনেক হিউজ ইনভেস্টমেন্ট এবং টাইমটাও লাগে বেশি। সেই অর্থেই এখানে বিদেশি বিনিয়োগের আকৃষ্ট করার জন্য যে আগে যে সিলিং ছিল সেটা এখন আর নাই। এখন 100% বিনিয়োগের সুবিধা দেওয়া হয়েছে বিভিন্ন টেলিকম কোম্পানিকে। টেলিকম শিল্পের সাথে সংশ্লিষ্ট মোট 22টি ক্যাটাগরিতে 100% বিদেশি বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। এজন্য আইএলডিটিএস পলিসি 2010-এর সংশোধন চেয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। এদিকে নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগে শঙ্কিত স্থানীয় উদ্যোক্তারা। বিদেশি বিনিয়োগের নির্ধারিত সীমা তুলে দেওয়া হলে অসম প্রতিযোগিতা তৈরির আশঙ্কা তাদের। আগের আইন যেটা ছিল সেটা তো প্রায় 60 থেকে 70% ফরেন ইনভেস্টর অ্যালাউ করা ছিল, কোনো ইনভেস্টর কিন্তু আসেনি। যখনই 100% আপনি অ্যালাউ করে দিবেন তখন হয়তো আসতে পারে, তখন সেটা একচিটিয়ার তো চলে আসার একটা সম্ভাবনা থাকে। হয়তো বড় কোনো গ্রুপ হয়তো চলে আসলো, তখন কিন্তু আসলে আমাদের দেশীয় এন্টারপ্রেনাররা হারিয়ে যাবে। স্থানীয় শিল্প সুরক্ষার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরির পরামর্শ প্রযুক্তিবিদদের। ফরেন ইনভেস্টমেন্টটা যে সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে, বাট এটার ইমপ্লিমেন্টেশন ডেটটা যেন 4 বছর 5 বছর পরে থাকে। ছোট ছোট উদ্যোক্তারা কিন্তু এই সেক্টরে অলরেডি চলে এসেছেন, ইনভেস্টমেন্ট করেছে। তাদের ইনভেস্টমেন্টটা অল অফ সার্টেন যেন থ্রেডের মুখে না পড়ে। খাত সংশ্লিষ্টরা মনে করছেন গাইডলাইন সংশোধন হলে কোনো বিদেশি প্রতিষ্ঠানকে ব্যবসা করার জন্য স্থানীয় কোনো উদ্যোক্তার প্রয়োজন হবে না। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা টেলিকম খাতে বিদেশি বিনিয়োগের যে সীমা নির্ধারিত থাকছে না সেটি নিয়ে আরও আলোচনা করতে চাই। আমাদের সাথে যোগ দিচ্ছেন এই মুহূর্তে প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাব্বির। জনাব সাব্বির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে স্থানীয় উদ্যোক্তারা এখন বলছেন যে এটি অসম প্রতিযোগিতা তৈরি করবে, কিন্তু টেলিকম খাতে সব সময় অনেক বেশি বিনিয়োগ দরকার হয়, যেটি আসলে স্থানীয় উদ্যোক্তাদের কাছ থেকে খুব একটা দেখা যায় না। আসলেই কি আপনি মনে করেন যে এটি অসম প্রতিযোগিতা তৈরি করবে? ক্ষেত্র বিশেষে প্রতিযোগিতা তৈরি করতে পারে, কারণ অনেকগুলো ক্ষেত্রে বাংলাদেশে যথেষ্ট বিনিয়োগ হয়েছে এবং ডেভেলপমেন্ট হয়েছে, অনেক মানুষ এর সঙ্গে সংশ্লিষ্ট। কাজেই এখানে যদি ওই ক্ষেত্রগুলোতে বিদেশি বিনিয়োগ আসে তাহলে কিছু দেশীয় উদ্যোক্তা ডেফিনেটলি ঝুঁকির সম্মুখীন হবেন। আবার এটাও হিসেবে বলতে চাই যে অনেকগুলো খাত আছে যেখানে আসলে এখন পর্যন্ত কোনো বিনিয়োগ হয়নি, দেশীয় তো হয়নি, বিদেশিও হয়নি। সেই জায়গাগুলোর ক্ষেত্রে যদি বিদেশি বিনিয়োগ অ্যাট্রাক্ট করা হয়, তাদেরকে যদি সহজ শর্তে দিয়ে ব্যবসা করতে দেওয়া হয়, তাহলে সেই খাতগুলো আমাদের দেশে গ্রো করার সম্ভাবনা আছে। এবং উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ভালো কাজ করছে, আমাদের টেলিকম সেক্টরের যে মোবাইল অপারেটর কিংবা আইএসপিরা কানেক্টিভিটি ট্রান্সমিশন আমরা কাজ করছি, কিন্তু হার্ডওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না, তেমন কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেই বলা চলে। সেই ক্ষেত্রে যদি বিদেশি বিনিয়োগ আসে, আমার মনে হয় যে এই জাতীয় খাতগুলোর দিকে যদি আমরা একটু ফোকাসড হই তাহলে পরে সেটা কিন্তু আসলে আমাদের দেশের জন্য আরো উন্নতি করবে। আবার আরেকটা কথা হিসেবে বলতে চাই যে বিদেশি কোম্পানি যদি আসে, অনেক ক্ষেত্রে একটা হচ্ছে প্রতিযোগিতা হয়, আর একটা হচ্ছে একটা কোয়ালিটিভ ডেভেলপমেন্ট ঘটে দেশে।
কাজেই বিদেশি বিনিয়োগকে আমি মোটেই নিরুৎসাহিত করছি না, এবং তবে শুধুমাত্র 70 থেকে 100 করে দিলেই হবে তা না, এর সাথে আরো কতগুলো জায়গায় আসলে ডেভেলপমেন্ট আনতে হবে, যাতে আসলে বিদেশি বিনিয়োগের এসে আকৃষ্ট হবে এবং দেশীয় উদ্যোক্তারাও আসলে এখানে ব্যবসায় আকৃষ্ট হবে। একটা ছোট্ট উদাহরণ যদি দেই, যে ব্যবসা করার যে সুবিধে, এই যে এই সুযোগে কিন্তু আমরা বড় পিছিয়ে যাচ্ছি। ওই জায়গাটাতে যদি আমরা না এগোতে পারি, তাহলে আসলে আমরা এটা 100% করলেও কিন্তু আমরা বিদেশি বিনিয়োগ অ্যাট্রাক্ট করতে পারবো। জনাব সুমন, আরেকটি বিষয় যেটা আমরা দেখলাম, স্থানীয় উদ্যোক্তারা বলছিলেন যে তারা বিনিয়োগ করতে চান, অসম প্রতিযোগিতা তারা চান না, কিন্তু এই স্থানীয় উদ্যোক্তারাই যখন ব্যাংকে অর্থায়নের জন্য যান তারা খুব একটা সহায়তা পান না, এমন অভিযোগও কিন্তু রয়েছে। এখন স্থানীয় উদ্যোক্তাদের জন্য একটা লেভেল প্লেইং প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? আসলে এখানে একটা হচ্ছে, একটা যেটা বললাম যে এই যে ব্যবসা করার যে অবস্থানটা, যে আপনি যেকোনো একটা ব্যবসা ওপেন করতে চান, সেটা বিদেশি বিনিয়োগ হোক অথবা দেশি বিনিয়োগ হোক, আমাদের দেশে এই জায়গাটা কিন্তু খুব জটিল এবং কঠিন। যে কেউ চাইলেই সহজে ব্যবসা শুরু করতে পারে না। একটা ব্যাংক লোন পাওয়া এবং সহজ শর্তে একটা ব্যাংক লোন পাওয়া অত্যন্ত কঠিন একটা বিষয়। সেই জায়গাতে আমরা কিন্তু ওই বিষয়গুলো যদি আমরা হাত না দিই, একটা কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে একটা সার্ভিস শুরু করা এবং তার পরিবেশ, তার জন্য যে অন্যান্য যে অবকাঠামোগত সুবিধা, বিদ্যুৎ বলি, তার সঙ্গে টেলিযোগাযোগ বলি, সবকিছু মিলিয়ে যে অবকাঠামোগত সুবিধাগুলো, সেই জায়গায় কিন্তু আমরা এখনো ক্ষেত্র বিশেষে বেশ পিছিয়ে আছি। যেমন আমাদের ডাটা সেন্টার শিল্পটা গড়ে উঠছে এখনই। তো ডাটা সেন্টার শিল্প এখন যদি এই জায়গায় যদি এখনই বিদেশি বিনিয়োগ আসে, তাহলে কিন্তু যারা এই মুহূর্তে এখানে ব্যবসা শুরু করেছেন তারা কিন্তু একজনের হুমকি মুখে পড়বেন। কাজে এই জায়গাগুলো একটু বিবেচনা করে, একটু দীর্ঘমেয়াদী প্ল্যান করে, আরেকটা হচ্ছে বিদেশি বিনিয়োগ আজকে আসুক, কিন্তু ভবিষ্যতে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রি তার সঙ্গে পরিযোগ করে একটা জায়গায় এগুবে, সেটা কিভাবে হবে, তার জন্য আমাদের সরকার বা রেগুলেটর কি ধরনের সুবিধা দেবে, সেই প্ল্যানগুলো এখন করেই করা উচিত। নাহলে পরবর্তীতে একসময় দেখবো যে আসলে টেলিকম সেক্টরটা সম্পূর্ণ আমাদের হাতের বাইরে চলে গেছে। সেটা আমাদের জন্য কখনোই কাঙ্ক্ষিত নয়। জনাব সুমন, দুটি অবজারভেশন আমি দিতে চাই। একটি হচ্ছে, আপনি সফটওয়্যারের কথা বলছিলেন, সফটওয়্যার কোম্পানিগুলো আমরা দেখি, দেশীয় সফটওয়্যার কোম্পানি অনেকগুলো আসলে আমরা দেখেছি যে বন্ধই হয়ে গিয়েছে, আবার বিদেশি সফটওয়্যার কোম্পানিগুলোর এক ধরনের দাপট কিন্তু এখন বাজারে তৈরি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি বলছিলেন যে হার্ডওয়্যার খাতে আরও বেশি ইনভেস্টমেন্ট আসার সুযোগ আছে। প্রশ্ন হচ্ছে, এর ফলে আসলে বিদেশি বিনিয়োগ যদি এরকম সীমাহীনভাবে আসতেই থাকে, মার্কেটে তো মনোপলি তৈরি হয়ে যাবে, তারপর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কিভাবে? প্রথম কথা হচ্ছে, বিদেশের সেভাবে আসার কোনো সম্ভাবনা আমি দেখছি না এখন। এটা 70 থেকে 100 করলেও বিদেশি বিনিয়োগ হিসাবে আসবে না। আমি যেটা বললাম যে বিনিয়োগের জন্য, বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যে ধরনের পরিবেশ দরকার, ব্যবসায়িক পরিবেশ দরকার, সেই জায়গাটা যদি আসলে আমরা আগে তৈরি করতে না পারি, তাহলে এটা আসলে কত পার্সেন্ট বিনিয়োগ আমরা আকৃষ্ট করলাম তাতে বা সুযোগ দিলাম, তাতে আসলে খুব বেশি লাভ হয় না। সেই জায়গাগুলোতে আসলে আমাদেরকে আগে নজর দিতে হবে, এবং সেক্ষেত্রে দেশীয় বিনিয়োগ যেমন বাড়বে, বিদেশি বিনিয়োগ আমাদের দেশে আসবে। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, একেবারেই আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, যে গ্রাহকরা আসলে কোনটি করলে বেশি সুবিধা পাবেন? কারণ গ্রাহকদের তো সাশ্রয়ী মূল্যে সেবা পাওয়া মূল কথা। এখানে ধরেন আমি যদি একটা উদাহরণ দিই ছোট্ট, যে টেলিকম সেক্টরে কিন্তু পুরোপুরি বিদেশি বিনিয়োগ। এখন আমাদের টেলিকম সেক্টর মূলত বিদেশি বিনিয়োগকারীদের, যদি মোবাইল কথা বলি, কিন্তু সেটা কিন্তু সার্ভিস রেটিং এ কিন্তু কেন করেছি? কারণ শুধু বিনিয়োগটাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তাদের সেবার মানকে আমরা যাচাই করছি কিনা, তাদেরকে আমরা এই একদিকে পর্যাপ্ত সুবিধা দিচ্ছি কিনা, যেটার বিনিময়ে তারা ভালো সেবার মান নিশ্চিত করতে পারেন, আবার সেই একই সঙ্গে তাদেরকে আমরা মনিটর করছি কিনা, এবং তাদেরকে আমরা সেই সেবা দিতে নিশ্চিত করে সেই ব্যাপারটা নিশ্চিত করছি কিনা। এই জায়গাটা যদি সব দিকে মনিটরিং না থাকে, শুধু বিনিয়োগ দিয়ে আসলে সেবার মান বাড়ে না। কাজে সেটা দেশি হোক বা বিদেশি হোক, দেশি কোম্পানিদেরকে যদি সঠিকভাবে পরিচালিত করা যায়, তাদেরকে যদি নিয়ন্ত্রণ সংস্থা সঠিকভাবে গাইড করে, নিয়ন্ত্রণ করে, তাহলে পরে কিন্তু দেশীয় কোম্পানি আসলে ভালো সেবা দিতে পারে। এখানে বিনিয়োগ প্রয়োজন, সেটা দেশি হোক বা বিদেশি হোক, তার জন্য আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। সেই জায়গাতে নিঃসন্দেহে জনাব সুমন আহমেদ সাব্বির, আপনি আপনাদেরকে আজকে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাব্বিরের সাথে। তিনি টেলিকম খাতে বিদেশি বিনিয়োগের যে নতুন সীমা থাকছে না, সে বিষয়ে নিজের বিশ্লেষণ জানাচ্ছিলেন। এদিকে বাংলালিংককে টানা তৃতীয়বারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা। 17.12 স্পিড স্কোর নিয়ে 2021 সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ড রিপোর্টে শীর্ষস্থান অর্জন করেছে বাংলালিংক। ওকলার স্পিড টেস্ট অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। স্পিড টেস্ট অ্যাপের মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ফলাফল সংগ্রহ করে থাকে ওকলা। বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা নির্ণয় ও বিশ্লেষণের জন্য বিশেষভাবে সমাদৃত এই প্রতিষ্ঠানটি বাংলালিংক বিটিআরসি আয়োজিত সর্বশেষ নিলাম থেকে মোট 9.4 মেগাহার্টজ স্পেকট্রাম ক্রয় করে। নওগাঁয় আউশ ধান কাটা মারাই শুরু হয়েছে। নতুন ধান পেয়ে খুশি কৃষক, তবে চলতি মৌসুমে জেলায় আবাদ হয়েছে কম, উৎপাদন খরচ পড়েছে বেশি। তবুও লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী কৃষি বিভাগ। বিস্তারিত শফিক ছোটনের রিপোর্টে।
ধান কাটাই ব্যস্ত চাষি, মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছে পাকা উষের মিষ্টি গন্ধ। নতুন ধান পেয়ে খুশি কৃষক, তবে তারা বলছেন বৃষ্টির অভাবে এবছর কিনতে হয়েছে সেচের পানি, তাই বেড়েছে উৎপাদন খরচ। পানির জন্য একটু অসুবিধা, পানি একটু খরচ বেশি হয়েছে, পানি খরচ না হলে ভালোই হতো। প্রথম দিকে খরা ছিল, তো ডিপ টিউবওয়েল চালু করে সেগুলো আমরা ওই খরাটা মোকাবেলা করি। 1,000 টাকা মন হিসাবে ধরলেও প্রায় 16-18 হাজার টাকা পার বিঘাতে পাবো, আর খরচ আমার টোটালি হয়েছে 6,000 কিছু কম। চকচকে সোনালী ধানে স্বপ্নের হাতছানি, মারাই শেষে ফলন ঘরে তুলছেন কৃষানি। খরচা খানতে হয়তো বিঘা প্রতি 6,000 6,500 টাকা এরকম হয়েছে আমাদের, কিন্তু ধানটা মোটামুটি ভালো হয়েছে। বিঘা প্রতি এখন কাটলে মারে প্রায় 15-16 মন হারে ধান আমরা পাবো, এটা আশা রাখা যায়। ধান ভালো হয়েছে, আমাকে আনন্দ হয়েছে। ধানগুলো উষা নিব, নিয়ে চাল করে খাবো আর কিছু বিক্রি করব। প্রতি হেক্টরে ফলন আসছে 2.7 মেট্রিক টন। কর্মকর্তারা বলছেন আউশ চাষ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকদের নতুন ধানের জাত কীভাবে ইন্ট্রোডিউস করা যায় সেই লক্ষ্যে আমরা ব্রিধান 82 এবং ব্রিধান 85 ধানের চাষ করেছি। ফলন যে ভালো হয়েছে এবং কৃষক খুশি, বিঘায় প্রায় 16.5 মণ ফলন হয়েছে এবং ধানের দামও ভালো। ব্রিধান 82, ব্রিধান 85 সহ অন্যান্য আরও অনেক জাত আছে। এই জাতগুলো যদি আমরা আবাদ করতে পারি তো সচরাচর যে সমস্ত আবাদ করা হয় তার চেয়ে ফলন বেশি পাবেন। চলতি মৌসুমে নওগাঁয় 60,000 হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1,70,000 মেট্রিক টন। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। দর্শক, পুঁজিবাজারের লেনদেনের খবর জানিয়ে দিতে চাই। আমরা সকাল থেকে কিন্তু ঢাকা চট্টগ্রামের পুঁজিবাজার এক ধরনের চাঙ্গা ভাব দেখছি। শুরুতেই ঢাকার খবর জানাতে চাই। ডিসি ব্রড ইন্ডেক্স এই মুহূর্তে প্রায় 21 পয়েন্ট বেড়ে গেছে, 6,720 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিসিএস বেড়েছে 2 পয়েন্ট এবং ডিএস30 4 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে 2,432 পয়েন্টে। লেনদেনের গতি কিন্তু বেশ ভালো, মাত্র কিছু সময় হয়েছে, 2 ঘন্টাও হয়নি লেনদেনের। 1342 কোটি টাকার শেয়ার কিন্তু হাতবদল হয়ে গিয়েছে এর ভিতরেই, এবং 193টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 147টির এবং অপরিবর্তিত 35টির দাম। আমরা যখন আজকে সকালে লেনদেন শুরু হয়ে দেখেছিলাম, লেনদেন শুরুর ঠিক পরেই কিন্তু গ্রাফ দেখলে আপনারা বুঝতে পারছেন একেবারে একটা ফ্ল্যাট ফল হয়েছিল। তারপরে কিন্তু বাজার 10:30টার পর থেকেই ঘুরে দাঁড়ায়, যেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। লেনদেনের ভিত্তিতে সকাল থেকে শীর্ষে রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। আমরা দেখতে পাচ্ছি প্রায় 56 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির। এর পরের অবস্থানে রয়েছে বেক্সিমকো, 53 লাখ টাকা শেয়ারের লেনদেনে। তৃতীয় অবস্থানে সাইফ পাওয়ার 45 লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিং কোম্পানিগুলোর এক ধরনের দাপট রয়েছে, যে কারণে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ইসলামিক ফাইন্যান্স এবং বিডি ফাইন্যান্স রয়েছে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি শেষ দুটি অবস্থান যদি বলি, আইডিএলসি রয়েছে এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস রয়েছে। দুটি প্রতিষ্ঠানেরই 1,70 লাখ টাকার আশেপাশে শেয়ারের লেনদেন হয়েছে। চট্টগ্রামের পুঁজিবাজারে যেতে চাই। চিটাগং অল শেয়ার প্রাইস ইন্ডেক্স ক্যাসপি সহ সব সূচকেই এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা সকাল থেকেই রয়েছে। ক্যাসপি এই মুহূর্তে 68 পয়েন্ট বেড়ে 19,583-তে দাঁড়িয়েছে। সিএসসি এক্স বেড়েছে 35 পয়েন্ট, সিএসসি 30 46 পয়েন্ট বেড়ে 14,439 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে 46,65 লাখ টাকার শেয়ার এখন পর্যন্ত। চট্টগ্রামে কিন্তু লেনদেনের গতি ভালো। 136টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 114টির, অপরিবর্তিত 23টির দাম। ভ্যালুর ভিত্তিতে এই মুহূর্তে এই পুঁজিবাজারের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা, পরের অবস্থানে কেয়া কসমেটিক্স এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স। তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা যাওয়ার পরই দেশটির অর্থনীতিতে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। রোববার কাবুলে তালেবানরা ঢুকছে এই খবরে ছুটি ঘোষণা করা হয় সব দপ্তরে। কর্মীদের বাড়িতে নিরাপদে থাকার নির্দেশ দেয় প্রশাসন। অর্থমন্দার আতঙ্কে ব্যাংক থেকে টাকা তোলা শুরু করেন আফগানরা। লেগে যায় ভিড়। কিছুদিন আগেই দেশটির অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করেছেন। মূলত দেশের বিভিন্ন সীমান্তের রাজস্ব কার্যালয়গুলো তালেবান দখল করার কারণে তারল্য সংকটে পড়ে দেশটি। করোনা মহামারীর জেরে আফগানিস্তানের জিডিপি সংকুচিত হয় 3.51%। আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস ছিল চলতি বছর আফগান অর্থনীতি ঘুরে দাঁড়াবে, প্রবৃদ্ধি হার হবে 6%, কিন্তু চলমান পরিস্থিতিতে সেটা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। বেতন তোলার জন্য ভোর 6টা থেকে ব্যাংকের সামনে দাঁড়ানো, কেউ কারো দিকে নজর দেওয়ার সময় নেই, শোনার অবস্থাতেও নেই কেউ, কারণ বহু মানুষ দেশ ত্যাগের জন্য তুলে নিচ্ছেন নিজেদের জমাকৃত অর্থ। ব্যাংক কর্মকর্তারা জানিয়ে গেছেন তাদের কাছে নগদ অর্থ নেই। পরের চালান আসা পর্যন্ত সবাই অপেক্ষায় ছিলাম। কিছুক্ষণ আগেই জানালো গণনা শেষ হয়নি। কেন্দ্রীয় ব্যাংক থেকেও ছাড়ছে না হিসাবের বাইরের অর্থ। দর্শক, এই ছিল বিজনেস টুডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।